ফ্যাক্টরি, আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? চাকরি গেছে, সম্মান গেছে, এবার প্রাণটাও গেল। তীব্র মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর.এন. টেগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। চাকরি চলে যাওয়ার জন্য আমার স্বামী চলে গেছে। আমার স্বামী তো যোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে অযোগ্যদের সঙ্গে রাস্তায় বসেছে যোগ্য শিক্ষকরাও। নতুন করে পরীক্ষায় বসতে হবে তাদের। এত কষ্ট করে পাওয়া চাকরি হঠাৎ করে দুর্নীতির জন্য তা চলে গেল। এত বছর স্কুলে পড়ানোর পর ফের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় পাশ করবেন কি করবেন না? চাকরি ফিরে না পেলে কি হবে? পরিবারের ভাত জোগাড় হবে কি করে? এই নিয়ে উদ্বেগে রাতের ঘুম উড়ে গেছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার। তাদেরই একজন ছিলেন বছর 37-এর সুবল সোরেন। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বগলাসেনী হাই স্কুলের একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। পরিবারের বক্তব্য, চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন। আদালতের নির্দেশে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন মিলবে, কিন্তু তারপর সংসার কি করে চলবে? পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেবেন কি করে? বাচ্চা মেয়েটার কি হবে? এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে। এরই মধ্যে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে। শেষে সোমবার স্ট্রোক হয়। এরপর সুবল সোরেনকে মুকুন্দপুরের আর.এন. টেগর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। অনেক চিন্তা করতো যে কি হবে না হবে, ওইটাই চাকরি নিয়ে সবসময় চিন্তা করতো। চাকরি তো চলে গেছে, ওই যে আগস্ট মাসে যে রিপিটিশন ছিল সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে যখন কিছু হলো না আবার অনেক ভেঙে পড়লো, যে হঠাৎ করে ওই যে অসুস্থ হয়ে পড়লো। বেশি চাপ নিতে পারলো না, টেনশন আমি বেশি নিতে পারছি না। বেসিক্যালি ওনার মাথায় একটা বড় ব্লিডিং হয়, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হয়, মিডলাইন শিফট ছিল, ভেন্টিলেটরেও দিয়ে সমস্ত রকম চেষ্টা করি কিন্তু সাকাম করে যায়। স্ট্রেসের জন্য এক তো আপনার প্রেশার বাড়তে পারে, ডেফিনেটলি বাড়তে পারে। যদি ধরুন এই বয়সে হঠাৎ করে চাকরি হারা হন, সেই ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে ওষুধ খাবো, লাইফ কি করে সামলাবো, এতটাই প্রেশার ছিল না। ধরুন যদি 4টে ওষুধ ধরুন খেয়েও না কমছে, তার মানে ভেতরে হয়তো আরো কিছু গন্ডগোলও থাকতে পারে। এবার স্ট্রেস ইজ এ কন্ট্রিবিউটর। 14 জুলাই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে সকাল থেকেই যোগ দিয়েছিলেন সুবল সোরেন। এদিন তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সুবল সোরেনের সহকর্মী চাকরিহারা শিক্ষকরা। চাকরি তো হারিয়েছে, প্রাণে যেন মানুষটা বাঁচে, আমরা এটাই চেয়েছিলাম, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না। প্রথম দিন থেকে উনি লড়াই করেছেন, লড়াকু মানুষ। উনি চেয়েছিলেন যে আমরা যদি যেহেতু কোনো দোষ করিনি তাহলে সঙ্গীতা দিয়ে আমাদের কেন এটা হবে। সুবল সোরেনের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 3 এপ্রিল আমাদের ডেথ সার্টিফিকেট সেদিনই হয়ে গেছে, এখন পরপর সার্টিফিকেটগুলো নেওয়ার পালা। আমরা কিছু প্রতিবাদ করতে গেলে 7 ফুটের ব্যারিকেড আর পুলিশের ডান্ডা, এই আমাদের প্রাপ্য। স্বাধীন দেশে আমরা পরাধীন করে রেখেছি যোগ্য শিক্ষকদের, এর দায়ভার কে নেবে? এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমাকেও ফোন করতো, আজিজদাকেও প্রত্যেক দিন রাত্রি 11টার পর ফোন করতো, মানে এই বিষয়গুলো বারবার বলতো যে আর চাপ নিতে পারছি না, কি হবে, কি করে খাবো। স্বাধীনতা মানেটা কি? যে একটা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত একটা পরিবেশ, সেই পরিবেশ আমরা আমাদের যোগ্যতায় তৈরি করেছিলাম, সেই আমরা নিজেদের পরীক্ষায় দিয়ে পাস করে যোগ্যতা দিয়ে করেছিলাম। কিন্তু সরকারের নিকৃষ্ট একটা দুর্নীতি করা, তাদের যে মানসিকতা, তাদের দুর্নীতির জন্য, সরকারের দুর্নীতির জন্য এত বড় একটা ইনভেস্টিগেশন হওয়ার পরেও সেই সরকার এবং তাদের মন্ত্রীদের কিচ্ছু হলো না। যারা দোষ করলো তাদের কোনো শাস্তি হলো না। আজকে আমাদেরকে মৃত্যু পথে ঠেলে দিল। কে ঠেলে দিল? এই সরকার ঠেলে দিল, সমস্ত ষড়যন্ত্রকারীরা ঠেলে দিল। আজকে আমরা পরপর মৃত্যু মুখে নাম লিখেছি। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর.এন. টেগর হাসপাতালের বাইরে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ভিড় বাড়তে শুরু করে। এই অবস্থায় অভিযোগ, যখন মৃত শিক্ষকের পরিবার হাসপাতালে অপেক্ষা করছে, তখন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে শববাহী গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় পুলিশ।
আরএনটেগড় হাসপাতালে, মুকুন্দপুরের যে আরএনটেগড় হাসপাতাল, তার 4 নম্বর যে গেট, এক্সিট গেট, সেখানেই কিন্তু আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজকে সকাল থেকেই অপেক্ষা করছিলেন। সকাল থেকে অপেক্ষা করার পরেই হঠাৎ করেই দেখা যায় একটি শববাহী গাড়ি সেখান থেকে সামনে থেকে বেরিয়ে যায়। প্রথমে তারা বুঝতে পারেননি, পরবর্তীতে আরেকজন চাকরিহারা শিক্ষক এসে জানান যে ওই গাড়িতেই কিন্তু দেহ তোলা হয়েছে সুবল সোরেনের। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়ে সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল। তারপরে তারা অভিযোগ তোলেন এবং তারা অভিযোগ তোলেন যে পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল পুলিশের তরফে, এক্ষেত্রেও কিন্তু সেই প্রয়াসই তারা করেছিলেন। এবং তারই পরে সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকায় তখন কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সেই শববাহী যে গাড়ি, সেই গাড়িকে কিন্তু তারা আটকে দেয়। সব দেহবাহী গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ওনার স্ত্রী এখনো হসপিটালে আছে, আমাদেরকে জাস্ট বলা হলো গাড়িতে আমরা চাপালাম। গাড়ি কিভাবে এত স্পিডে রাজধানীর মতো একদম মাঝ রাস্তায় চলে এলো আমাদের কাছে জানা নেই। পরিবারের লোকজন তো ওখানে আমরা রেডি করে তুলে দিলাম, ওনার স্ত্রী পরিবার পরিজন সব তো ঘরে ওখানে ওয়েটিং রুমে বসিয়ে রেখে গাড়ি কিভাবে এত দূরে এত তাড়াতাড়ি চলে এলো আমরা জানতে পারলাম না। আমরা আজকে সকালে খবর পাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, তো আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম ওনার মৃতদেহ নিয়ে আমরা ওনাকে শ্রদ্ধাটুকু জানাবো, দেখবো বলে। কিন্তু পুলিশ কি করলো, যেভাবে অভয়ের মৃতদেহকে লুকিয়ে নিয়ে বেরিয়ে গেছিল আরজিকর থেকে, সেই কায়দায় পুলিশ আর কিছু পারুক না পারুক এই রাজ্য সরকারের সঙ্গে থেকে চুরির কার্যটা বেশ ভালো শিখেছে। গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ভাবুন মানে আজকে পুলিশ প্রশাসন কোন জায়গায় পৌঁছেছে যে ওনার ওয়াইফ বাচ্চাকে হসপিটালে রেখে দিয়ে গাড়ি নিয়ে লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে না পারে কি হয়েছে। স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা যখন হাসপাতালে বসে রয়েছেন তখন শববাহী গাড়িতে ছিলেন মৃত সুবল সোরেনের দাদা। গোটা ঘটনায় তিনিও হতচকিত হয়ে যান। দাদা, আপনাকে জানানো হয়েছিল না? সুবল সোরেনের দাদা, আপনাকে কি জানানো হয়েছিল আপনার সুবল সোরেনের দেহ কোথায় নিয়ে যাওয়া? কেউ জানায়নি তো কোথায় নিয়ে যাবো। আমি তো ঘরে নিয়ে যাবো, মামা যেহেতু আমার সব দেখাশোনা করতেন, মামাই সবকিছু বুঝিয়েছিলেন অ্যাডমিশন থেকে এত অবধি। সুবল সোরেনের দাদা তো গাড়িতে উপস্থিত রয়েছেন, পরিবারের। আরে উনি বসে থাকলে কি হবে, উনি তো জানেন না। আমাদেরও তো একটা কর্মসূচি আছে, আমাদেরও তো একটা পরিকল্পনা আছে, সেটা তো আমরা জানি না। ওনাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেইভাবে যাচ্ছে। হঠাৎ করে এখানে সিগন্যাল পড়েছে, গাড়ি দাঁড়িয়েছে, তারপরে জানতে পারা গেছে এটা আমাদের গাড়ি। এরপর মৃত সুবল সোরেনের দেহ নিয়ে শুরু হয় মিছিল। আরএনটেগড় হাসপাতালের সামনে থেকে মিছিল এসে পৌঁছয় বাইপাসের রুবি মোড়ে। সেখানে মানববন্ধন করে রাস্তা আটকে রাখা হয় কিছুক্ষণ। এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে যেমন সকাল থেকে উত্তেজনা ছিল, তেমনি আন্দোলনকারী চাকরিহারার মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়। একজন শিক্ষক যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি অমুক তমুক। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন যে হাইপার টেনশন একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন, কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। এই পরিবার আগে তো অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে গেছিলেন যবে এদের চাকরি চলে যায়। আজকে এরা শারীরিকভাবেও ফিজিক্যালি বাবাকে হারিয়ে ফেললো ছেলেটা, স্বামীকে হারিয়ে ফেললো স্ত্রী। স্বাধীনতার দিন এরা সবাই পরাধীন হয়ে গেল। চমৎকার রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলেন না। আচ্ছা, পুলিশ 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টা হতো, একটু ধৈর্যের পরীক্ষা, সহনশীলতার পরীক্ষা দিতে পারতেন না?
এই রকমভাবে পুলিশের ব্যবহার কেন? পুলিশ তো মানবিক মুখ দেখবে, সে মানবিক মুখ তো দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক বিষয়, দুর্ভাগ্যজনক মৃত্যু এবং চাকরি হারা। এবং আমরা তো বারবার বলছিলাম যে সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিলেন এতজনের চাকরি চলে যাওয়ার, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ঠিক কী কারণে মারা গিয়েছেন, তার অসুস্থতা কতদিনের ছিল, কি কারণে, সেগুলো নিশ্চয়ই ডাক্তারবাবুরা বলতে পারবেন, চিকিৎসকরা বলতে পারবেন। ওই বিষয়ে এক্ষুনি কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা তো বারবার বলেছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এভাবে এত লোকের চাকরি খাওয়া যায় না। সমস্যা হচ্ছে এই যে দলগুলো, সিপিএম বলুন, এই রাজ্যের কংগ্রেসের একাংশ বলুন, বিজেপি বলুন, যারা এই মৃত্যু নিয়ে নানা কথা বলছে, তারাই তো কোর্টে গিয়ে, তাদের আইনজীবীরাই তো চাকরি খাওয়ার পলিটিক্সটা করেছে। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার খাতিরে ওদের একটা অ্যালাউন্স দিয়েছিলেন, সেটা পর্যন্ত বন্ধ করিয়েছে এই লোকগুলোই। মায়া কান্না কাঁদছে আজকে। শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতিটা সরকারি স্কুলে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষক শিক্ষিকারা। নতুন প্রজন্মকে তাঁরা দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের কাহিনী শোনান। কিন্তু সেই মানুষ করার কারিগরদেরই একটা বড় অংশ আজ চাকরিহারা। এই অবস্থায় সুবল সোরেনের মৃত্যু ফের একবার এতগুলো চাকরি বাতিলের দায় কার, সেই প্রশ্ন তুলে দিয়েছে। একজন যোগ্য শিক্ষকের এভাবে শেষ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর সহযোদ্ধারা। আজকে সুবল স্যারের মৃত্যু যে হলো, সেই মৃত্যুর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। রাজ্য সরকার দিনের পর দিন চাকরি চুরি করলো, সেই চাকরি চুরি দুর্নীতির দায় কাঁধে নিয়ে আজকে আমাদেরকে মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে। সুবল স্যার একজন ফার্স্ট জেনারেশন লার্নার, তিনি একজন ফার্স্ট জেনারেশন চাকরিজীবী এবং সেই পরিবারের একমাত্র আর্নার তিনি, এবং সেখানে দাঁড়িয়ে তার পরিবার আজকে ধসে গেল। তার দায় কে নেবে? তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, তার দায় নিতে হবে রাজ্য সরকারকে, তার দায় নিতে হবে বিচার ব্যবস্থাকে। কারণ আজকে বিচার ব্যবস্থা সঠিক বিচার দিতে পারছে না। আজকে বিচার ব্যবস্থা তাদেরকে সাজা দিচ্ছে না যারা চুরি করেছে, যারা দুর্নীতি করেছে, যাদের জন্য আজকে আমাদের মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে। সেই সমস্ত রাজ্য সরকারের চোরেদের কোনো শায়েস্তা হয় না, আর শায়েস্তা হচ্ছে আমাদের যোগ্যদের। আজকে আমরা দেখতে পাচ্ছি সুবল স্যারের মৃত্যু হয়েছে স্ট্রোকের জন্য। সেই স্ট্রোক কী কারণে হয়েছে আপনারা জানেন? আপনারা জানেন দিনের পর দিন তিনি লড়াই করে গেছেন এবং শেষ কয়েকদিন ধরে তার আত্মীয় স্বজন এবং আমাদের কাছে জিজ্ঞাসা করে গেছেন, প্যানেলটা বাজবে তো, এই ন্যায্য চাকরিটা ফিরে পাবো তো, রাজ্য সরকার আমাদের চাকরিটা ফিরিয়ে দেবে তো, বিচার ব্যবস্থা সঠিক বিচার দেবে তো। আমরা দেখতে পাচ্ছি যে তার মতো মৃত্যু পথযাত্রী আমরা 19,000 যোগ্য। তার মানসিক অবস্থা যেমন ছিল, আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা তেমন। আমরা মেন্টালি ডেড, উনি এখন ফিজিক্যালি ডেড। আমরা প্রত্যেকে কি এই মৃত্যু পথযাত্রী হতে চলেছি? আমরা চাই রাজ্য সরকার এই 19,000 যোগ্য এবং তার পরিবারের দায়িত্ব নিক। আমরা চাই এই যে সোরেন স্যার মারা গেলেন, সুবল বাবুর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী নিক। কারণ তার পরিবারের একমাত্র আর্নার তিনি। তার 1.5 বছরের শিশুটার দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী হাসবেন তো, অন্য জায়গায় গিয়ে উদযাপন করবেন তো, উৎসবে মেতে উঠবেন তো, স্বাধীনতা দিবসের জন্য পতাকা উত্তোলন করবেন তো। এই যে আজকে স্বাধীনতা দিবস, সুবলবাবু একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। আজকে এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে তলানিতে ঠেকিয়েছে। এই যে সিস্টেমটা আজকে আমাদের এই মৃত্যুমুখে পতিত করে দিল। আজকে এই দুর্নীতি এবং এই অন্যায় অবিচারের শিকল পরিহিত হয়ে আজকে ভারতের স্বাধীনতা দিবসের দিনও বলতে বাধ্য হচ্ছি আমরা আজও পরাধীন। আজকে স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র অন্যের শাসন ব্যবস্থা থেকে, ইংরেজদের শাসন ব্যবস্থা থেকে, কিন্তু যে শাসন ব্যবস্থা আজকে আমাদের রাজ্যে চলছে সেই শাসনের থেকে আমরা কি স্বাধীন হতে পারবো? আমরা তো এখনও পরাধীন থেকে গেলাম। আমরা কখনো যদি জোর গলায় কিছু প্রতিবাদ করতে গেছি আমাদেরকে মারা হয়েছে, আমাদের মুখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে দেখেছি সোরেন বাবুর যে দেহটা, সেই নিথর দেহটা অন্য গেট দিয়ে হাসপাতাল থেকে বার করে এনে সিগন্যালে অবধি নিয়ে চলে যাওয়া হয়েছিল, আমাদের জানানো হয়নি। তার পরিবার, বাচ্চা, তার স্ত্রী হসপিটালেই ছিলেন, তাদেরকেও জানানো হয়নি। পুলিশ প্রশাসন কত উদ্গ্রীব হয়ে, এত অ্যাক্টিভ, তার দেহটাকে নিয়ে চলে যাচ্ছেন। সব কিছুই বন্ধ করে দেওয়ার চক্রান্ত, যাতে আমরা কোনো মাথা চাড়া দিয়ে উঠে প্রতিবাদ করতে না পারি, সঠিক বিচারের দাবি না করতে পারি। অন্যায়কে প্রশ্রয় দিই না বলেই আজকে আমাদের প্রতি এরকম ব্যবহার করা হচ্ছে। আর যিনি দিনের পর দিন দুর্নীতি করলো, চুরি করলো, তাদেরকে আরও মাথায় তুলছেন, প্রশ্রয় দিচ্ছেন, তিনি এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন তো? পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে প্রবল টানাপোড়েনের মধ্যেই সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড়।
মাত্র 3 দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নার্সিংহোমে। মৃতের মা বাবা দাবি করছেন খুন করা হয়েছে তাদের মেয়েকে। মেয়ে কি করতো এখানে? মেয়ে এখানে নার্সিং কাজ 3 দিন প্রেজেন্ট হয়েছে। কদিন কাজ করছি? 3 দিন। 3 দিনের দিন মার্ডার হয়ে গেছে, আজকে 4 দিনে করেছে। আমার মেয়ে কার বিরুদ্ধে অভিযোগ করছে? নার্সিং মালিকের নামে, নার্সিং হোমের যিনি কর্তৃপক্ষ ওনার নামে। আমি মানে ওরা খুন করেছে? ওরা খুন করেছে। শুক্রবার মৃত নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিবারের দাবি শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও পরে তাদের জানানো হয় ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। সিঙ্গুর থানাতে এসেছিলাম বডি আনতে, ঠিক আছে। তো পুলিশ প্রশাসন আমাদেরকে জোর জবরদস্তি করে নিয়ে, ঠিক আছে, আমার ফ্যামিলিকে আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে পোস্টমর্টম করতে, কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এতে আমাদের কোনো নির্ভর নেই আমরা, ঠিক আছে। আমাদের ইচ্ছের বিরুদ্ধে ওরা নিয়ে যাচ্ছে জোর জবরদস্তি করে আমাদের। অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ধুন্ধুমার বেঁধে যায়। বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা, অ্যাম্বুলেন্স আটকাতে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বাদ যায়নি কিছুই। মৃত নার্সের পরিবার অভিযোগ করে তাদের জোর করে কলকাতায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই এটা মেডিকেল তো, মেডিকেলে আমার পক্ষে, আমি তো এমসি বলেছিলাম, নাহলে কমার্সে বলেছিলাম, ফলে আমি হয়তো আমার বিচারটা সঠিক পেতাম। আপনার ইচ্ছের কথা পুলিশকে জানিয়েছিলেন? জানানো অবকাশন, হ্যাঁ, ওখানে আমি বলেছিলাম। এই 3টের কথা প্রপোজাল আমি ছেড়েছিলাম, পুলিশ ওখানে নিয়ে গেল, ঠিক বলে দেখছি। দেখার পরে এবার জবরদস্তি জবরদস্তি নিয়ে আসা হয়েছে বলছে? হ্যাঁ, আমাদেরকে তো আমি আসছিলাম না, তো জোর করে তুলে নিয়ে এসেছি। জোর করে তুলে নিয়ে এসেছি। মৃত নার্সের পরিবারের দাবি তাঁরা চান ময়নাতদন্ত কল্যাণী এইমস কিংবা কমান্ড হাসপাতালের মতো কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হোক। সকালবেলা হুট করে আমাকে নিয়ে এসে প্রচন্ড পুলিশ টুলি জোগাড় করে মারধর করে টরে আমার স্ত্রী পুত্রকে নিয়ে জোর করে তুলে পিছা বেলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, মেডিকেলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওনারা কারণ দেখাচ্ছে এখানে ভালো হবে ওখানে হবে না। তাহলে আমাকে সকালে বললে না কেন? তাহলে আমি খুশি হতাম। কি মনে হচ্ছে? আমি বলেছিলাম যে ওখানে সুপার মেডিকেলে যাব না, আমি এখানে কমান্ডো আছে, অথবা কমার্সে এমস অথবা আমি কমান্ডো চেয়েছিলাম। আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। হ্যাঁ, আমি চেয়েছিলাম। হ্যাঁ, আমার এখানে সমস্যা আছে, পোস্টমর্টমের সমস্যা আছে। হ্যাঁ, মেডিকেলে আমার সমস্যা আছে। আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। এরপর নার্সের মৃতদেহ শুক্রবার দুপুর 1:45 নাগাদ কলকাতা পুলিশ মর্গে পৌঁছলে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও এসএফআই। শুধু তো কেওয়াজ করা হচ্ছে। এটা কি বাদরামি হচ্ছে? এটা কি বাদরামি হচ্ছে? একটা ন্যায় চাইতে এসেছি, এটা এখানে পুলিশ মারতে আসছে আমাদের। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। দফায় দফায় মৃত নার্সের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ, কিন্তু পরিবারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশ মর্গে ময়নাতদন্তে তারা রাজি নয়। পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায়, মিনিট 20 আগে এসেছিল। ডক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন? আমি ওনাকে নো বলে দিয়েছি। আজকে যদি সকালবেলায় আপনাদের যে প্রপোজাল ছিল, হয় এইমস না হলে কমান্ড হসপিটাল, সেইটা যদি পুলিশ মেনে নিত, তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? নিশ্চয়ই হতো না। আশা করি যথাসময়ে সবকিছু ঠিকঠাক হয়ে কাজ হয়ে যাবে। নার্সের মৃত্যুর কারণ ও ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে রাজনীতিও চরমে। কুমার জানাবাবুর দাবি খুব সিম্পল, আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে
ওখানকার আইসি চ্যাংদোলা করে সেই আরজি করের মতো। একজনের মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ তদন্ত করছে। এখন গলায় ফাঁস দেয়া ছিল, আত্মহত্যা, পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। একটা মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, তাতেই ঝাঁপিয়ে পড়ে আপনাদের বলতে হবে ওর মধ্যে রহস্য আছে। এরপরে সিঙ্গুরের নার্সিংহোমের অতীত রহস্য যখন বেরোতে শুরু করবে, সামলাতে পারবেন তো তখন? মর্গে দেহ, গাড়িতে পরিবার, এভাবেই চলল দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধে। পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায়, মিনিট 20 আগে এসেছিল। ডক্টর ফক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। এরপর ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। কলকাতা পুলিশের মর্গে শ্রীরামপুর থেকে একটা বডি আর কি রেফার হয়েছিল এখানে। যখন এখানে আসে, তারপরে আমাদের অ্যাজ পার ল যেরকম প্রসেস থাকে সেই প্রসেসগুলো আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু সাবসিকুয়েন্টলি যারা ডিসিজডের যারা মা বাবা আছেন তারা বলেছেন যে ওনারা পিএমটা সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন। তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন, সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট সাহেব, যেখানে ওনারা দুটো হসপিটালের নাম দিয়েছেন, দুটোর মধ্যে যে কোনো একটা তো বেছে নিতে হবে। ওটা কালকে কোর্ট যেরকম ডিসিশন দেবে ওরকম ডিসিশন হলে কালকে পিএম হবে। সন্ধ্যেবেলা আপনারা জানেন সেইভাবে আমাদের রেগুলার পিএম হয় না। আজকে রাতে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি যাতে বডি ঠিকঠাকভাবে এখানে রাখা হয় আর ওনাদের যাতে আর কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখে নিচ্ছি। এদিকে দুপুর থেকেই মর্গের বাইরে চলতে থাকে বিজেপি ও সিপিএম এর চাপানুতর। কখনো একে অপরের বিরুদ্ধে, আবার কখনো পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হলো দুদল। বিজেপি কর্মী সমর্থকরা বারবার তেড়ে যাচ্ছে সিপিএম কর্মীদের দিকে, পুলিশের তরফ থেকে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে। তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যেতে না পারেন। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি একটা কলকাতা পুলিশ মর্গের সামনে। একজন মৃতা, তার রহস্য মৃত্যু ঘটেছে, তার পরিবার পুলিশের গাড়িতে বসে রয়েছে, কাজ তুলে, কাজ বন্ধ করে, আমাকে অনেক কর্মী সমর্থককে দেখাতে বলবো, কাজ বন্ধ করে মৃতার পরিবার গাড়ির মধ্যে বসে রয়েছে। অন্যদিকে এক পক্ষ সিপিএম দাঁড়িয়ে রয়েছে, বাম কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছে বিজেপির দিকে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সিপিএম এর দিকে লক্ষ্য করে। একেবারে তুমুল হয়ে হট্টগোল, এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু হাতের বাইরে যাতে না যায় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কার্যত ঢাল এখানে হয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, যাতে পরিস্থিতি কোনোভাবে হাতের বাইরে না যায়। আমরা দেখতে পাচ্ছি বিজেপি যে সমস্ত পতাকা রয়েছে তার ডান্ডাগুলো নিয়ে তারা প্রস্তুত একে অপরকে আক্রমণ করবার জন্য।
তৃণমূল কোন জায়গায় ঝামেলা হলে বিরোধী দল হিসেবে বিজেপি যখন আসে তখন তৃণমূল এদেরকে পাঠিয়ে দেয়। আর এরা তৃণমূলের হয় কথা বলে, এরা তৃণমূলের হয়, বিজেপি তো এখানে নেই। বিজেপিও যা দাবি, যদি সিপিএম এর তাই দাবি হয়, তাহলে সিপিএম ঝামেলা শুরু করলো কেন, জুতো ছুড়লো কেন, ডান্ডা দিয়ে মারছে কেন বিজেপির দিকে? আমাদের সঙ্গে তো কোনো ঝামেলা হয়নি। তাহলে তৃণমূলকে সমর্থন করছে ওপেন এই সিপিএম, কমিউনিজম এবং বামপন্থা মিলে। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে এখানে এসছে পরিবারকে কিনতে, সেই চেষ্টা চালাচ্ছে। গাড়ি ঘিরে রেখে দিয়েছে, গাড়ির ভেতরে বিজেপির নেতারা বসে পরিবারকে কেনবার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল যা করে একই জিনিস করছে। এখানে তৃণমূল আসার হিম্মত দেখাতে পারছে না, কেস খেয়ে যাবে, ওই জন্য বিজেপি এসে পরিবারকে কিনতে চাইছে। একটি নার্সিংহোমের মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং এই তরুণী কিছুদিন আগে, সামান্য কদিন আগে সেখানে কাজে যোগ দিয়েছিলেন। অস্বাভাবিক খুনের মামলা রুজু হয়েছে। পরিবার অভিযোগ করেছিল নির্দিষ্টভাবে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যেই যে দুজন প্রাইম অ্যাকিউজড তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, একজন নার্সিংহোমের মালিক আর একজন যার সাথে এই তরুণীর সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে খবর ছিল এবং পরিবার অভিযোগ করেছিল। শ্রীরামপুর ওয়ালস হসপিটালে যে পরিকাঠামো রয়েছে, নিশ্চিতভাবে যে কোনো মেডিকেল কলেজের পরিকাঠামো তার থেকে অনেক অনেক বেশি উন্নত মানের। এবং আপনারা সকলে জানেন যে কোনো পোস্টমর্টেম এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিশেষ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া সুরতহাল ইনকোয়েস্ট হয় না। তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন পোস্টমর্টেম হবে সেটার বিষয়ে প্রশ্ন তোলার কার্যত কোনো অবকাশ থাকে না। তবুও যখন পরিবারের লোক চেয়েছেন, স্বাভাবিকভাবেই পরিবারের লোকের দাবিকে মান্যতা দেওয়া, অগ্রাধিকার দেওয়া প্রশাসনের কর্তব্য। আজকে আমার কাছে এই মুহূর্তে যেটুকু খবর আছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, পরিবারের লোককে দাবিকেই মান্যতা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন এই ক্ষেত্রে, যে এর আগেও তো আমরা দেখেছি যে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে একজন বিজেপির কর্মী উত্তর কলকাতার, সম্ভবত তার নাম অর্জুন চৌরাশিয়া, তার মৃত্যুর পর বলেছিলেন তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং কমান্ড হসপিটালে, ওই কমান্ড হসপিটালেই তার সুরতহাল পোস্টমর্টেম হয়েছিল। তারপর জানা গিয়েছিল যে ওই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন এবং সেটা কেন্দ্রীয় সরকারি কমান্ড হসপিটালই জানিয়েছিল। এখানে আজকে দেখলাম যে তরুণী, মৃত তরুণী, তার শোকসন্তপ্ত পরিবার, সম্ভবত তার বাবাই হবেন, গাড়ি থেকে তিনি যখন বক্তব্য রাখছেন তখন তিনি জানেন না কোন হাসপাতাল, তার নাম বলতে পারছেন না। তিনি পেছনে থাকা ব্যক্তিটি, পরে আমরা জানলাম তিনি বিজেপির একজন নেতা, তাকে প্রম্পট করে দিচ্ছেন হাসপাতালের নাম। দেখুন, আবারও বলছি, একজন মানুষ তার পরিবারের সন্তান চলে গেলে তার পক্ষে পলিটিক্যালি কারেক্ট থাকা সম্ভব হয় না। কিন্তু বিজেপি আর সিপিএম যে লাশের রাজনীতি করছে, আজকেও দেখলাম কলকাতা মেডিকেল কলেজের সামনে কার্যত শকুন যেরকম লাশের অপেক্ষায় বসে থাকে, বিজেপি এবং সিপিএম তারা পতাকা নিয়ে মৃতদেহ দখলের রাজনীতি করছে। এই লাশের রাজনীতি হয়তো তাদের সাময়িক পলিটিক্যাল ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু তাতে আখেরে এই পরিবারটির বিচার কিন্তু রাজ্য সরকার, পুলিশই দিচ্ছে। ঠিক যেভাবে 1 বছর আগে একটা মিথ্যের বুনট তৈরি করে ক্রমাগত মিথ্যা ন্যারেটিভ চালিয়ে একটা হাইপে তুলে দেওয়া হয়েছিল, অভয়ার ঘটনায় দেখা গিয়েছে কলকাতা পুলিশ 100% সঠিক কাজ করেছিল। সিবিআই তদন্ত করেও তাকেই দোষী প্রমাণ করেছে, শিয়ালদা কোর্টের রায় এসেছে। তাই খুব স্বাভাবিকভাবে আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে, এই পরিবারের পাশে আমরা সকলে রয়েছি, প্রশাসন রয়েছে। একটি প্রাইভেট নার্সিংহোমের ঘটনা, এই ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে, সাথে সাথে 2 জন গ্রেপ্তার হয়েছে যাদের বিরুদ্ধে পরিবারের অভিযোগ ছিল। পোস্টমর্টেম প্রথা মাফিক নিয়ম মেনে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে, এখানে অস্বচ্ছতার কোনো জায়গা নেই। হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া ও নিহত নার্সের বন্ধু রাধা গোবিন্দ ঘাটান। ধৃত 2 জনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একদিকে যখন নন্দীগ্রামের বাসিন্দা এক নার্সের সিঙ্গুরের নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি, তারই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গবেষক হিন্দল মজুমদারের গ্রেফতারি নিয়েও টানাপোড়েন তুঙ্গে। মেধাবী ছাত্র, স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, মেরি কুরি ফেলোশিপ নিয়ে স্পেনে গিয়েছিলেন গবেষণা করতে, বায়োমেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করছেন। আর তাঁকেই কিনা শুক্রবার আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত জঙ্গির সঙ্গে তুলনা করল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় ধৃত হিন্দল মজুমদারের সঙ্গে কলকাতার আমেরিকান সেন্টারে হামলাকারী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানলেন সরকারি আইনজীবী। সবাই হাসবে শুনে, এতে কোনো তুলনাই হয় না। স্কলার নিয়ে কথা নেই, কথা হচ্ছে আফতাব আনসারি কি করেছিল আর ও কি করেছে। ওরা যা যা দেখাচ্ছে, এভিডেন্স দেখাচ্ছে, সেইগুলো আমি যদি বলি এখন সবকটা ফ্রেম করা এভিডেন্স
এআই জেনারেটেড এভিডেন্স। তাহলে উনি মনে করেছেন যে এই সব বললে যুক্তি, ওনার যুক্তির জাল গোছাবেন, কিন্তু কোথাও কোথাও একটা বোধহয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, সেটা আমার মনে হয়েছে। আর পুরো ব্যাপারটাই তো মিথ্যের ওপর ওনারা তৈরি করছেন। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং স্পেন ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারকে। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের সময় ভারত থেকে 8,500 কিলোমিটার দূরে স্পেনে ছিলেন হিন্দোল মজুমদার, কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হয় স্পেনে বসে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা করেন গবেষক হিন্দোল মজুমদার। কোথায় কিভাবে বিক্ষোভ হবে, এমনকি শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোর নির্দেশও দেন তিনি। শুক্রবার ভোরবেলায় ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় হিন্দোলকে। এরপর এদিনই তোলা হয় আলিপুর কোর্টে। এদিন শুনানির শুরুতেই হিন্দোল মজুমদারের 10 দিনের পুলিশ হেফাজতের দাবি জানানো হয়। পাল্টা জামিনের দাবি তুলে হিন্দোলের আইনজীবী বলেন, যখন ঘটনাটা ঘটেছে তখন হিন্দোল এখানে ছিলেনই না, স্পেনে ছিলেন। তখন জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল বলেন, ব্রাত্য বসুর গাড়িতে গন্ডগোলের ঘটনায় হিন্দোল মজুমদারই মূল চক্রী। আমেরিকান সেন্টারে হামলার সময় আফতাব আনসারি যেমন দুবাইয়ে বসে পুরো পরিকল্পনা করেছিলেন, তেমনি স্পেনে বসে হামলার ছক কষেছিলেন গবেষক হিন্দোল। আইনের একটা কথা আছে, সেটা হচ্ছে যে কেউ যদি কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্র করেন, তাহলে যিনি ষড়যন্ত্র করবেন সেই ষড়যন্ত্র অনুসারে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেই অপরাধ করার জন্য সমান অপরাধে দায়ী হবেন। আমার ধারণা এরকম কোনো ধারা দিয়ে, আমি জানি না যে কেসে এই যে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল বা তাকে দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, তো কত ধারার কেস আমার জানা নেই। তা আমার ধারণা এরকম কোনো ধারা দিয়ে তাকে এই কেসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এখন তাহলে এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল সেটা আমাদের দেখতে হয়। যাদবপুর ইউনিভার্সিটিতে যা ঘটেছিল সেটা যেভাবে থানাতে ডায়েরি করাতে যে আগুন লাগানোর যে সময় দেখানো হয়েছিল, দেখা গিয়েছে যে সেটা হতে পারে না। বা সেখানে শিক্ষামন্ত্রী, যিনি ওখানে শাসক দলের নেতা হয়ে একটা অনুষ্ঠানে এসেছিলেন, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল, তার গাড়ির সামনে লোকেরা দাঁড়িয়ে পড়েছিল। এর বাইরে খুব বড় ধরনের অপরাধ, যে কেউ বোমা মেরেছে, কেউ গুলি করেছে বা দেশদ্রোহিতার কোনো ব্যাপার উঠেছে, এরকম আমরা কিন্তু জানি না। তো তা যদি হয়, তাহলে শুধুমাত্র ওই বিক্ষোভ দেখানো বা গাড়ির সামনে দাঁড়ানো, বরং তো সে গাড়িতে চাপা পড়ে একটি ছেলের চোখ নষ্ট হয়ে যা জোগাড় হয়েছিল বলে আমি গণমাধ্যমে দেখেছিলাম। পরে তার অবস্থা কী আছে আমি জানি না। তার বিরুদ্ধে তো মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই মামলা হওয়ার কথা, সেটা চলছে কিনা সেটাও আমি জানি না। তবে এই যে ছেলেটিকে এভাবে অ্যারেস্ট করা হলো, সে একটা বিদেশি স্কলারশিপ নিয়ে সে দেশে গবেষণা করছিল। ফলে এই যে ক্রিমিনাল রেকর্ড কী জন্য অ্যারেস্ট করা হচ্ছে আমরা বুঝতে পারছি, সে দেশের লোকেরা তো বুঝবে না। সে দেশের লোকেরা যদি দেখে যে এরকম তাকে এয়ারপোর্টে নামতে অ্যারেস্ট করা হচ্ছে, তো এরকম ছেলেকে আবার সেখানে গবেষণার সুযোগ তারা দেবে কি না, বা এইরকম কোনো ছেলেকে দেবে কি না, সেটা একটা কিন্তু প্রচণ্ড ক্ষতি করা হলো। এবং পুলিশের লোকেরা যদি ভয় দেখাতে চান, তাহলে এটা কিন্তু খুব এফেক্টিভ। কিন্তু আমি বলছি যে পুলিশের লোকেরা কি এত তৎপরতা অন্য কেসে দেখায়? যেহেতু সে শাসক দলকে সমর্থন করে না, অতএব তার নামে একটা মামলা করে, একটা নোটিশ জারি করে তাকে গ্রেপ্তার করিয়ে দিয়ে অন্যদেরকে ভয় দেখানো যে দেখো আমরা কি করতে পারি। হিন্দোল মজুমদারের আইনজীবীরা সওয়ালে বলেন, গন্ডগোলের দিনের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। পুলিশ কেন দুটো এফআইআর করেছে? এক ঘটনায় দুটো এফআইআর কেন? শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় আগে যাদের গ্রেফতার করা হয়েছে সকলের জামিন হয়ে গেছে, তারপর নতুন করে গ্রেফতার করা হলো কেন? হিন্দোল মজুমদারের বিরুদ্ধে নির্দিষ্ট করে কি অভিযোগ রয়েছে? একজন স্পেনে বসে গবেষণা করছেন, তিনি কি করে অশান্তির পরিকল্পনা করতে পারেন?
সম্পূর্ণ এটা ম্যানুফ্যাকচার তোমার এই পুলিশের যে রিপোর্ট রিমান্ড পাঠিয়েছে সেটা ম্যানুফ্যাকচার, একটা গল্প তৈরি করেছে। তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস ওনার দেখাতে পারেনি, কিছু নেই। একটা হিলদোল সেখানে স্পেনে আছে, ও কি করে কনস্পিরেসিটা করবে, ওকে কি করে অ্যাবেটর বলা হচ্ছে, কনস্পিরেটর বলা হচ্ছে। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে যে গন্ডগোল পাকানো হয়েছিল তা পূর্ব পরিকল্পিত। শুধু শিক্ষামন্ত্রীর ওপর হামলা হয়েছে তা নয়, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। পুরো ঘটনাটার মূল চক্রী হিন্দোল মজুমদার। স্পেনে বসে তিনি পুরোটা করিয়েছেন। পাল্টা হিন্দোল মজুমদারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন হিন্দোলের আইনজীবীরা। জনৈক মন্ত্রী, আমি নামটা বলে হাইলাইটেড করতে চাইছি না, জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন। তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন, তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড। তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? সেখানে পুলিশ ছিল। ওনার যেভাবে ওনাকে পিপির কাছে নির্দেশ খুব স্বাভাবিক কারণে যে এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত, তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের বয়ানে উঠে এসেছিল হিন্দোলের নাম। সেখান থেকেই তাঁর জড়িত থাকার কথা জানা গেছে। এরপরই সরকারি আইনজীবী কানহাইয়া কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের রায়ের কপির কিছু লাইন উদ্ধৃত করেন। পাশাপাশি দাবি করেন, গন্ডগোলের দিন শিক্ষামন্ত্রীর বড় কিছু হতে পারত। হামলার পেছনে কি কারণ, মাস্টারমাইন্ড অন্য কেউ কিনা, তা জানার জন্য হিন্দোল মজুমদারের মোবাইল ফোন থেকে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করতে চায় পুলিশ। পাল্টা সরকারি আইনজীবী সওয়ালের প্রবল বিরোধিতা করে হিন্দোল মজুমদারের আইনজীবী বলেন, কিভাবে তার মক্কেল মাস্টারমাইন্ড হতে পারেন? তিনি তো 2 বছর ধরে স্পেনে গবেষণা করছেন। তখনই সরকারি আইনজীবী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানেন। বলেন, কলকাতায় না থেকেও আমেরিকান সেন্টারের ওপর হামলা চালিয়েছিলেন আফতাব আনসারি। দুবাইয়ে বসে গোটা হামলার ছক কষেছিলেন তিনি। তেমনি স্পেনে বসেই যাদবপুরের ক্যাম্পাসে হামলার পরিকল্পনা করেছিলেন হিন্দোল মজুমদার। শকিং তো তখনই ছিল যখন আর কি তার নামে আমরা শুনলাম কি লুকআউট নোটিশ আছে এবং তারপর নাকি তাকে অ্যারেস্ট করা হয় এয়ারপোর্টে। মানে প্রথমত লুকআউট নোটিশ জারি করার আগে যে কোনো রকম ইন্টিমেশন দেওয়া, এই যে কেসটা ফাইল হয়েছে সেই কেসে তাকে ডাকা, কোনো রকম কিছু ইন্টিমেশন দেওয়া কি আমি এরকম ঘটনার সাথে যুক্ত আছি, আপনি আসুন, সেই জায়গা থেকে কোনো রকম কোনো ইন্টিমেশন তাদেরকে দেওয়া হয় না। ডাইরেক্ট লুকআউট নোটিশ এবং হচ্ছে সে যখন বাড়ি ফিরতে যায়, দিদির কাছে যেতে চায় দিল্লিতে, দিদিকে মানে সেখানে তো যেতে দেওয়া হয় না, সেখানেই তাকে অ্যারেস্ট করা হয় আর কি। এবং আজকে যখন আমরা কোর্টে আসি, যখন প্রথম হিয়ারিং হয় সেইখানেও, এবং তার আগেও বলে রাখা ভালো আর কি, মানে পুলিশের যে টালবাহানা, মানে পুলিশ বারে বারে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করা, বারে বারে মিসডিরেক্ট করা, বারে বারে পরিবারের লোকজনদের সাথে ভুলভাল মানে বক্তব্য রাখা, মানে এই জিনিসটাও পুলিশ এর মধ্যে করে রেখেছে। এবং যখন আজকে আমরা আর কি এখানে কোর্টে এলাম, সেইখানে এই জিনিসগুলো, এই পয়েন্টগুলোই এলো আর কি। লুকআউট নোটিশ কি করে জারি হতে পারে, মানে যার নামে যে আর কি, যাকে নাকি বলা হচ্ছে নাকি মূল কনস্পিরেটার এই গোটা জিনিসে, তার সে কনস্পিরেসি করলো এবং যারা নাকি অ্যাকশন করলো এখানে, তাদের একজনের নামেও অ্যারেস্ট নেই, তাদের একজনের নামেও তাকে ডাকা হয়নি, মানে 39 নম্বর কেসে। আবার যাদের 42 নম্বর কেসে ডাকা হলো তাদের বেল হয়ে গেল, পার্মানেন্ট বেল হয়ে গেল, তারপরেও এরকম একটা অ্যারেস্ট। এবং মানে হতবাক হচ্ছে আমরা কি, এই যে আফজাল আনসারির সাথে যে তুলনা করা, মানে আফতাব আনসারির সাথে তুলনা করা, মানে তিনি একটা বোম ব্লাস্টের ঘটনার সাথে যুক্ত। এবং আজকে হিন্দোল মজুমদার যে আর কি ফার্মাসি ডিপার্টমেন্টে যাদবপুরে ব্যাচেলার্স করেছে, মাস্টার্স করেছে এবং বিদেশে মেরি কিউরির মতো একটা ফেলোশিপ, যেই ফেলোশিপ হাতে গুনে কিছুজন পায়, মানে গোটা বিশ্বে হাতে গুনে কিছুজন পায়, সেই ফেলোশিপে সে করছে, কাজ করছে এবং সে যে কাজটা করছে সেটাও দেশের উন্নতির জন্যই করছে। এবং তাকে আজকে এই একটি জঙ্গির সাথে তুলনা করা, সেটা আমার মনে হয় শুধু হাস্যকর। মানে সেটা যখন তুলনা করা হয় কোর্টেও আর কি, মানে আমরাও হেসে ফেলেছিলাম, মানে সেখানে আমাদের লয়াররাও হেসে ফেলেছিলেন, মানে কি হচ্ছে আর কি এই জিনিসটা। মানে সত্যি খুব দুর্ভাগ্যজনক যে আজকে ভারতবর্ষের বুকে যারা ভারতবর্ষের জন্য কাজ করছে, যারা ভারতবর্ষের গিয়ে নাম বাইরে আরো বড় বড় করে লিখিত, মানে ভারতবর্ষের নাম লিখছে বড় বড় করে, তাদের নামে এরকম কেস পড়ছে এবং তাদেরকে আর কি টেররিস্টদের সাথে তুলনা করা হচ্ছে। সত্যি খুব দুর্ভাগ্যজনক এটা আজকে। মানে আজকে যেই অ্যারেস্টগুলো হচ্ছে, মানে শুধুমাত্র এইখানে নয়, দিল্লি থেকে শুরু করে আসামে যে অ্যারেস্টগুলো হচ্ছে, এই প্রত্যেকটা অ্যারেস্টই আমাদের মনে হয় কি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কারণ একটি মানুষ যার নামে কোনো ইন্টিমেশন নেই, যার নামে বিগত 31 বছর বয়স হলো, তার 31 বছরে কোনো রকম কোনো কেস রেজিস্টার নেই, তাকে এরকমভাবে অ্যারেস্ট করা উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো ইন্টিমেশন, মানে এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছাড়া আর কিছু আমাদের মনে হয় না। সত্যি যদি এক্সিকিউট করিয়ে থাকতেন তাহলে যারা এক্সিকিউট করলো তারা কোথায়?
মানে একজন কনস্পিরেসি করলো, কাজ তো তারা এখানে করলো, যারা এখানে কাজ করলো তারা কোথায়? তাহলে শুধু কনস্পিরেটরকে তুমি 6 মাস ধরে ধরলে, আর যা 6 মাস ধরে ইনভেস্টিগেশন করলে তাদের এখানে কাউকে ধরতে পারলে না। খুবই হাস্যকর, প্রত্যেকটা যুক্তি খুব হাস্যকর আর কি। একদম ইন্ডিয়ায় আসছিল এবং মানে তার প্রত্যেক বছরই সে ইন্ডিয়ায় আসে। আগের বছর যখন এসেছিল নভেম্বর মাসে সে ইন্ডিয়ায় এসেছিল। এবং এইটা সত্যি আমরা বুঝতে পারছি না কি লুকআউট নোটিশ কিভাবে জারি করে, মানে কোর্টে, মানে তারা কোর্টে কোনো ফাইল করেনি, তারা কোনো রকম মানে ইন্টিমেশন নেই, কিছু নেই, তারপরেও লুকআউট নোটিশ। এটা শুধুমাত্র চক্রান্ত করে ধরার জন্যই লুকআউট নোটিশটা বার করা, মানে জাস্ট হ্যারাস করার জন্য। 2002 সালের 22শে জানুয়ারি কলকাতায় আমেরিকান সেন্টারে জঙ্গি হামলায় নিহত হন 5 পুলিশ কর্মী। সেই ঘটনার মূল চক্রী ছিল জঙ্গি আফতাব আনসারি। আফতাব দুবাই পুলিশের জালে ধরা পড়ে, তাকে ভারতে ফেরানো হয়। আফতাব সহ 7 জনের বিরুদ্ধে খুন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় অভিযোগ আনে কলকাতা পুলিশ। শুনানি শেষে বিশেষ আদালত 7 জনকেই ফাঁসির সাজা শোনায়। পরে হাইকোর্ট আফতাব আনসারি মৃত্যুদণ্ড বহাল রাখে। 2014 সালে সুপ্রিম কোর্ট আফতাবের প্রাণদণ্ডের সাজা কমিয়ে তাকে আজীবন জেলে বন্দী রাখার নির্দেশ দেয়। প্রথম কথা, আমি জানি না যে কলকাতা পুলিশের আজকে কি অবস্থা, যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যে স্পেনে মারি কুরি ফিলোসফিতে গবেষণা করছে, সে বাড়ি আসছিল। শুধু তাই নয়, পুলিশ তাকে যখন চিঠি দেয় সেই চিঠির রেসপন্স তো ইমেলে করেছিল, এবং সে যখন বাড়ি আসছিল নিশ্চয়ই পুলিশ ডাকলে নিশ্চয়ই সে যেত, বা তার আইনের যা সংস্থান ছিল তাতে সে নিশ্চয়ই পুলিশের কাছে যেত। তার বাবা মাও তাই জানিয়েছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এদের বোধহয় বুদ্ধি টুদ্ধি সবই লোপ পেয়ে গেছে। এরা আসলে এতটাই সরকার এবং শাসক দল যা বলবে সেটাকে নিয়েই আগাতে চায়, যার ফলে বারে বারে তারা যেটা করছে আসলে সাধারণ ছাত্রছাত্রী যারা এরকম মেধাবী ছাত্র তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা, দেখুন তার বাবা মা দুজন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং তারা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই থাকে এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখনও আসেন, যদিও রিটায়ার করে গেছেন। সুতরাং এই রকম একটা পরিবারের একটা সন্তান, সে বাড়ি ফিরছে, তাকে অ্যারেস্ট করলো দিল্লি থেকে, তার ল্যাপটপ নিয়ে নিল, মোবাইল নিয়ে নিল। আসলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই রাজ্যে যে কোনো পরিস্থিতি, সেটা ল কলেজের ঘটনা হতে পারে বা আরজি করের ঘটনা হতে পারে, সেখানে যারা প্রতিবাদ করবে তাকে ভয় দেখিয়ে থ্রেট কালচার করে আটকে দাও। এই থ্রেট কালচারটা কিন্তু চলছে এবং এখানেও তাই দেখা যাচ্ছে। অর্থাৎ একটা ছাত্রকে এইভাবে যদি পুলিশ অ্যারেস্ট করে লুকআউট নোটিশ জারি করে একটা সন্ত্রাসবাদীর মতো ট্রিটমেন্ট করে, তাহলে ভবিষ্যতে আর কোনো ছাত্র সরকারের বিরুদ্ধে, কোনো পলিসির বিরুদ্ধে, কোনো নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আসল কি ঘটনা ছিল না, ছাত্ররা দাবি জানাচ্ছিল স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের। সেই স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন কেন বছরের পর বছর আটকে রেখেছে? তার মানে এরা আসলে গণতন্ত্রে বিন্দুমাত্র বিশ্বাস করে না। স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বছরের পর বছরে করে না, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে পারছে না, সেন্ট্রাল পোর্টালে বিএ বিএসসি ভর্তি করতে পারছে না, হাজার হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে। সুতরাং আসলে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে এরা রসাতলে নিয়ে যেতে চাইছে এবং যারা ভালো ছাত্র তাদেরও ক্যারিয়ারের ক্ষতি করতে চাইছে। জানি না, তুলনা করছেন আফতাব আনসারিকে কি পুলিশ চিঠি পাঠিয়েছিল, আফতাব আনসারি কি তার চিঠির উত্তর দিয়েছিল, সে কি নিজে থেকে দেশে ফিরছিল, এরকম কিছু হচ্ছিল? তা তো নয়। আসলে আফতাব আনসারি একজন টেরোরিস্ট, এবং টেরোরিস্টের সঙ্গে একজন সাধারণ ছাত্রকে তুলনা করা কতটা মানে কি বলবো, কতটা খারাপ লাগার জায়গা এই রাজ্যের যে কোনো ছাত্রের পক্ষে সেটা ভয়ঙ্কর। অলরেডি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বলেছি যে নিঃশর্ত মুক্তি দিতে হবে ইমিডিয়েটলি, এবং হচ্ছে যে ব্যবস্থা নিতে হবে যারা এই জাতীয় ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে। এবং আমরা বলেছি যে একজন ছাত্রের কেরিয়ার কোনোভাবেই যাতে কোনোভাবেই ক্ষতি না হয় সেটা দেখতে। ধৃত হিন্দল মজুমদারের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, মা শাশ্বতী মজুমদার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, দিদি দিল্লি আইআইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে বিটেক করার পর স্কলারশিপ নিয়ে স্পেনে গবেষণা করতে যান হিন্দল মজুমদার। এমন কৃতি ছেলের বিরুদ্ধে এই অভিযোগ কিছুতেই মানতে পারছেন না মা বাবা। কোনোদিনই না, জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম সিচুয়েশন আসবে, কারণ কোনো ইলিগাল কাজের সঙ্গে আমাদের ফ্যামিলির কেউই কখনো যুক্ত হয়নি, হবেও না, সেটা আমরা 100% শিওর। আর এগুলো কেন এইরকমভাবে করা হচ্ছে, ও এমন কি ক্রিমিনাল
হয়ে উঠলো যাতে একেবারে মাথা টাথা ঢেকে আনতে হবে, সেটাও বুঝতে পারছি না। আমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ছে। এটা আমাকে বলা হয়েছে মানে তখন যে ওকে তো নোটিশ পাঠানো হয়েছিল, ও তো কোনো রেসপন্স করেনি। এটা বোধহয় পুলিশ থেকে বলছে যে ওর কাছ থেকে আমরা কোনো মানে ও আসেনি, মানে থানায় আসেনি বা এসে হাজিরা দেয়নি। ও কিন্তু পুলিশের নোটিশের রেসপন্স করেছিল, ও মেল করেছিল। এবং আশ্চর্যভাবে আমাকে যখন মানে আমার সঙ্গে পরশুদিন যখন ওনাদের পুলিশের কথা হচ্ছে, পুলিশ জানেই না যে ও রেসপন্স করেছিল। আমাকে বলছেন যে ও তো কোনো রেসপন্স করেনি আমাদের নোটিশের। আমি তখন মেলটা দেখাই যে ও পরিষ্কার যাদবপুর পুলিশ স্টেশনে মেল করেও জানিয়েছিল যে আমি এইরকম সিচুয়েশন, আমি বাইরে আছি, আমার পক্ষে এই মুহূর্তে গিয়ে হাজিরা দেবো, মানে এইটা করা সম্ভব না। মানে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় গবেষককে গ্রেফতার নিয়ে তোলপাড় রাজনৈতিক মহলেও। হিন্দল বাবুদের বিষয় নিয়ে বলবো না, কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের যারা সরকার এবং সরকারি দলের, বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোনো বিষয়ে প্রতিবাদ করবেন, তাদের অবস্থা, সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে, অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে। যেই করবে তার অবস্থা এটা করেছেন। কৃতি ছাত্র মানে লাদেনও কৃতি ছাত্র ছিল, আজব কথা। যেদিনকে ওই ওয়ার্ল্ড কি যেন ওই যে ট্রেড সেন্টার ভেঙে ফেলা হয়, লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না, তিনি অন্য জায়গায় বসেছিল। তো তাহলে তাতে কি এসে গেল? যে পুলিশের কাছে তথ্য আছে সে কৃতি ছাত্র, তার কৃতিত্ব নিয়ে তো কেউ খাটো করছে না। কিন্তু কৃতি ছাত্র যদি ফোন করে বলে এটা করো ওটা করো অমুক, সেটা যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ থাকে তো পুলিশ অ্যাকশন নেবে। আমি কৃতি, সেই জন্য আমি সবকিছু করতে পারবো, এটা তো মহা মুশকিল। 18ই আগস্ট পর্যন্ত হিন্দল মজুমদারের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। যোগ্য শিক্ষকের মৃত্যু থেকে নার্সের ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে টানাপোড়েন। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বাঙালি গবেষককে গ্রেফতার এবং তার সঙ্গে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির তুলনা টানা। একের পর এক ঘটনা ঘিরে বঙ্গ রাজনীতি সরগরম।